নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ডিআইবি বিক্রমজিৎ শুক্লা দাসের তৎপরতায় মঙ্গলবার চুরাইবাড়ি থানার নাকের ডগা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার। সাথে আটক করা হয়েছে 4 জন নেশা কারবারিকেও। জানা যায় এই নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 80 লক্ষ টাকা। আবারও ত্রিপুরা ও আসাম সীমান্তে চুরাইবাড়ি থানার নাকের ডগায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। জানা গেছে 12,000 ইয়াবা ট্যাবলেট এবং 36 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 80 লক্ষ টাকা। সাথে আটক ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার বহনকারী TR01BB/0771 নম্বরের একটি ফোর্ড কোম্পানির বিলাসবহুল গাড়ি। তার সাথে আটক 3 কুখ্যাত নেশা কারবারি সহ গাড়ি চালক। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল 44 নং অসম ত্রিপুরা জাতীয় সড়কের উপর ত্রিপুরা আসাম সীমান্তের চুরাইবাড়ি থানার সামনে ওত পেতে বসে থাকে। আর তখনই TR01BB/0771 নম্বরের একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় গাড়িটি ও গাড়িতে থাকা চালক সহ আরো 3 জন নেশা কারবারিকে। আটককৃত 4 জন যুবক শঙ্কর সরকার, বয়স 37, পিতা সত্যরঞ্জন সরকার, বাড়ি আমতলী এলাকায়; সুজিত দাস, বয়স 28, পিতা রামলাল দাস, বাড়ি অসমের শিলচরের শিলখুড়ি ক্যাম্পে; লিটন ঘোষ, বয়স 46, পিতা মৃত হীরালাল ঘোষ, বাড়ি রানীর বাজার বৃদ্ধিনগর এলাকায়; চালক সৈকত দত্ত, বয়স 31, পিতা জওহরলাল দত্ত, বাড়ি সাবরুমের শ্রীনগর এলাকায়। ধৃত 4 যুবকের কাছ থেকে 14,735 টাকা ও 5টি অ্যান্ড্রয়েড মোবাইল আটক করে পুলিশ। বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, আটক 4 জন যুবক ও গাড়িটি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। আজকের এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ডিআইবি বিক্রমজিৎ শুক্লা দাস, চুরাইবাড়ি থানার আধিকারিক সহ গোয়েন্দা পুলিশ। তবে পরপর ত্রিপুরা ও আসাম সীমান্তের চুরাইবাড়ি থানার সামনে নেশা জাতীয় সামগ্রী উদ্ধারে অনেকটাই সাফল্য কুড়িয়ে নিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার সহ চুরাইবাড়ি থানার পুলিশ কর্মীরা। এদিকে ব্রাউন সুগার ও ইয়াবা কারবারি শঙ্কর সরকার জানায় যে সে ওই নেশা জাতীয় মালগুলি অসমের শিলচর থেকে আগরতলার আমতলী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমনকি ওই গাড়িটিও তার ছোট ভাই সুমন সরকারের। অপরদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, তোমার নাম কি? ড্রাইভার না, গাড়ি মালিক। এলে গাড়ির মধ্যে উঠতে এসে দিলি ছেড়ে ভালো দিয়েছিলা। কতগুলো দিন জানছো? তুমি তো জানো, তুমি তো সাথে আছো। 1.5 লাখ টাকা দিছে শিলচর থেকে। শিলচর কোন জায়গা থেকে? চামড়া গোদামের এখান থেকে। গুড, এটা সত্য কথা বলতে ভালো লাগবে। আগে তো মিথ্যা কথা বলছে। সকালবেলা আমবাসাতে একটা গাড়িকে ডিটেইন করা হয়। এটা একটা বোলেরো গাড়ি। সেই গাড়িটার থেকে টোটাল 21,05,710 রুপিস পাওয়া গেছে এবং ক্যাশ মানি 21 লাখ। এবং এটার মধ্যে ভালো স্বর্ণ অলংকার পাওয়া গেছে, গোল্ড অর্নামেন্ট। এই গাড়িতে মোবাইল পাওয়া গেছে 5টা। 3 জন লোককে এটাতে ডিটেইন করা হয়েছিল। তো সেই খবরটা অনুযায়ী তারা আসলে একটা ড্রাগের একটা গ্যাংয়ের মেম্বার। তারা যে সময় ডিটেইন করা হলো এবং তারা যে সময় ইন্টারোগেশন করা হলো, তখন তারা জানিয়েছিল যে এরকম আরেকটা গাড়ি আসছে। মানে আসছে বলতে আসবে আজকে। এই খবর উপর ভিত্তি করে আমরা এখানে নাকাতে আমরা গাড়ি চেকিং শুরু করেছিলাম। আর সাথে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। এনডিপিএস রিলেটেড আমরা একটা কেস নেব এখন। এই কেস কানেকশনে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং একটা গাড়িও আমরা ডিটেইন করেছি। স্যার, এইগুলির বাজার মূল্য কত হতে পারে স্যার? বাজার মূল্য তো আসলে ওপেন মার্কেটে তো ঠিক পাওয়া যায় না, একটু নেট দেখতে হবে। ইয়াবা ট্যাবলেট পার পিস সম্ভবত 50 টাকা।
কিছুদিন আগে আমি একবার দেখেছিলাম নেট, 70 লাখ টাকার মাল আছে স্যার বাজার বর্তমানে রেটে, শুধু ট্যাবলেট আর টোটাল আচ্ছা। তো উনি বলছেন প্রায় 70 লাখ বাজার মূল্য। বাজার মূল্য। আপনি জয়েনিং করার পর থেকে এত বড় বড় সাফল্য দেখা যাচ্ছে, তো তার আগের যারা রয়েছিলেন তাদের সময় কিন্তু এত বড় সাফল্য পাওয়া যায়নি, মানে সেটার পেছনে কি কারণ রয়েছে স্যার? কোনো কারণ না, আমার টিম খুব ভালো। পাশে বসে আছেন আমার ডিএসপি ডিআইবি, উনি আছেন, ওনার টিম আছেন, আমার পুরো টিম। আসলে পুলিশ হলো একটা টিম ওয়ার্ক, এখানে ব্যক্তিগত কারো কোনো সাফল্য কোনো কিছু নেই। এটা হলো আগের সাহেব যারা ছিলেন ওনারাও চেষ্টা করেছেন, অনেক সাফল্য পেয়েছেন। ঘটনা হলো আপনারা সবাই সাহায্য করছেন, অনেক খবর আপনারা দেন, তো সেই খবরের উপর ভিত্তি করে। আর আমাদের তো ভালো একটা টিম আছে এখানে, সবাই খুব প্রশংসা করে। আর আমি আগে দীর্ঘদিন এখানে চাকরি করেছি, ফলে মানুষ থেকে সাহায্য সহযোগিতার একটু বেশি পাই এখানে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার রাজ্য সফরে এলেন থাইল্যান্ডের রাজকুমারী শিরিন ধ্রোনের। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর রাজকুমারী চলে যান ঊনকোটি সফরে, সেখানেও তার সফর সঙ্গী হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সফরে আসলেন থাইল্যান্ডের রাজকুমারী 63 বছর বসিয়া মহাচক্রী শিরিন ধ্রোন। এই দিন প্রথমে তিনি মহারাজা বীর বিক্রম কিশোর বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে থাইল্যান্ডের রাজকুমারীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখান থেকে বায়ুসেনার বিমানে থাইল্যান্ডের রাজকুমারী কৈলাসহর বিমানবন্দরে পৌঁছান। রাজকুমারীর সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কৈলাসহর বিমানবন্দর থেকে রাজকুমারীর কনভয় সোজা চলে যায় সার্কিট হাউসে। সেখানে রাজকুমারী সহ অন্য অতিথিরা মধ্যাহ্নভোজন করেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজনের পর বিশ্রাম করে রাজকুমারী চলে যান ঊনকোটিতে। এইদিকে রাজকুমারীর ঊনকোটি সফরকে কেন্দ্র করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ঊনকোটিকে। সার্কিট হাউস থেকে ঊনকোটি পর্যন্ত রাস্তার দুপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজিয়ে তোলাও হয়েছে। রাস্তার দুপাশে এই দিন রাজকুমারীকে এক পলক দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ। রাজকুমারীর ঊনকোটি সফরকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য টিএসআর জওয়ান দিয়ে আগে থেকেই ঘিরে ফেলা হয়েছে ঊনকোটিকে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ঊনকোটি সফরে এলেন থাইল্যান্ডের মহারানী। কৈলাসহর সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজন সেরে ঊনকোটি যান তিনি। ঊনকোটিতে 1 ঘন্টা কাটিয়ে তিনি আগরতলায় ফিরে যান। ত্রিপুরা এবং কৈলাসহরের আতিথেয়তায় মুগ্ধ মহারানী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী থাইল্যান্ডের মহারানী মঙ্গলবার 11:30টায় হেলিকপ্টারে করে কৈলাসহর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সোজা চলে যান সার্কিট হাউসে। সার্কিট হাউসে খাওয়া দাওয়া করে প্রায় ঘন্টাখানিক পরে ঊনকোটিতে যান। ঊনকোটিতে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে আবার সার্কিট হাউসে চলে আসেন। সার্কিট হাউসে 8 ঘন্টা বিশ্রাম করে চলে যান কৈলাসহর বিমানবন্দরে। 2:45 হেলিকপ্টারে করে চলে যান তিনি। মহারানীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সার্কিট হাউস থেকে বিমানবন্দরে যাবার পূর্বে গাড়িতে বসে বিপ্লব কুমার দেব বলেন, রানী ত্রিপুরার এবং কৈলাসহরের আতিথেয়তায় খুব খুশি। ঊনকোটি দেখে উনি অভিভূত। ঊনকোটির পাহাড়ের প্রত্যেকটি মূর্তির খোঁজ খবর নেন তিনি। মহারানী বলেন, ত্রিপুরাতে আবার আসবেন এবং উদয়পুর, নির্মহল ও দেবতামুড়া দেখবেন। মহারানী খেতে বসে গোদক এবং ডিম খেয়ে 2বার ডিম চেয়ে খেয়েছেন। প্রিন্সেস থাইল্যান্ড ত্রিপুরাতে এসে খুব খুশি। সবচেয়ে আমি দেখি যে উনি নিজে যে খাওয়া দাওয়ার সময় নর্মাল পিপলের মতো বুফেতে খাওয়া খেয়েছে। খাওয়ার পরও ডিমটা খুব পছন্দ করেছে, গোদক খুব পছন্দ করেছে। 2 টাইমস ডিম নিয়েছে, 2 টাইমস। ওর ঊনকোটি ঘোরার সময় প্রত্যেকটা জায়গা দেখে প্রত্যেকে কি মূর্তিগুলির বিষয়ে বিস্তারিত জেনেছে। ওর ত্রিপুরার লোকেদের যে স্বতঃস্ফূর্ত রাস্তার 2 দিকে হাজারো লোক দেখে উনি এত খুশি হয়েছেন বলে, আই উইল ব্যাক নেক্সট টাইম ইন ত্রিপুরা। আমি আসবো ত্রিপুরাতে, আবার ওর সময় নিয়ে আসবো, ত্রিপুরাতে ঘুরবো। আর আমার বিশ্বাস শোনার মাধ্যমে যে আজকে যে এক্সপোজারটা পেল ইন্টারন্যাশনাল লেভেলে ত্রিপুরার ঊনকোটি পৌঁছে যাবে এবং আমরাও ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছি, ত্রিপুরাকে ট্যুরিজমের নাম্বার 1 বানাবো। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। জ্যোতির্ময় কলোনি ও লেনিন কলোনির বিপজ্জনক অবস্থার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানালেন বিধায়ক সুশান্ত চৌধুরী। মঙ্গলবার বিধানসভায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
জ্যোতির্ময় কলোনি ও লেলিন কলোনির বিপজ্জনক অবস্থার কথা তুলে ধরে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানালেন বিধায়ক সুশান্ত চৌধুরী। তিনি বলেন, এই দুটি আবাসনের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আবাসন নির্মাণে গুণগত মানের সাথে আপোষ করা হয়েছে। আবাসনগুলোর ছাদের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। সিমেন্টের চেয়ে বালির ভাগ বেশি দিয়ে আবাসনগুলো তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, গাইডলাইন অনুযায়ী আবাসনগুলো তৈরি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। এবং সেখানে জ্যোতির্ময় কলোনি এবং লেলিন কলোনিতে মানুষদেরকে এনে পুনর্বাসন দেওয়া হয়েছে। প্রায় 800 থেকে 1000 জন মানুষ সেখানে বসবাস করে। গত দুদিন আগে আমাদের বাড়ির পরিচারিকা সে এসে বলছে যে দাদা, ছাদের উপর গিয়ে ঝাড় দিতে গেলাম, গিয়ে দেখছি ঘাস উঠে আছে। যখন ঘাস পরিষ্কার করতে গেলাম, যে লেয়ারটা ছিল প্লাস্টারের সেটা উঠে গেল। এবং তারপর দেখি যে কন্ট্রাক্টর যেভাবে তৈরি করেছে ছাদটা, বালু নেই, সিমেন্ট নেই, কিছু ইটকে বিছিয়ে রাখা হয়েছে। তো পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যে কোনো সময় এটা কোলাপস করতে পারে। তো আমার আবেদন থাকবে যে সম্ভবত এটা আর্বান দপ্তর থেকে করা হয়েছে ওই বিল্ডিংটাকে, ওই টোটাল আবাসনটাকে। তো ওই জায়গাতে ছাদের উপর যদি এই পরিস্থিতি হয়, দ্য কোয়ালিটি অফ কনস্ট্রাকশন নিয়ে যে কম্প্রোমাইজ করা হয়েছে সেটাই অনুমান করা যায়। কারণ 3 তলা 4 তলার এই বিল্ডিং কনস্ট্রাকশনের টোটাল ছাদের উপর যদি এমন থাকে, তো বাকি বিল্ডিংটার অবস্থা কি সেটা আমরা সহজে অনুমান করতে পারি। তো আর্বান দপ্তরের কাছে আমার আহ্বান থাকবে, মাননীয় মন্ত্রীর কাছে, যে কন্ট্রাক্টর এই বিল্ডিংটাকে করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং এটাকে ড্যামেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা যায় কিনা। কারণ 800 থেকে 1000 পরিবার যেখানে বসবাস করে গরিব মানুষের লাইফ নিয়ে আমরা খেলতে পারি না। এটাই আমার আবেদন থাকবে মাননীয় দপ্তরের কাছে। মানুষের লাইফে যদি ভালো ভালো স্ট্রাকচার, স্ট্রাকচার স্টেবিলিটি কত, লংজিভিটি কত, সেটা কি গাইডলাইন তৈরি হচ্ছে কিনা আসলে দরকার, আমরা নিশ্চয় করবো। আর যেটা আপনি বলেছেন 50-60টা মনে হয় প্রেসে বলেছেন, আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টার স্পষ্টভাবে বলেছেন যারা 50-60 এর মধ্যে রিটায়ার করবে ওদের জন্য আমরা কি করবো, যদি এলিজিবিলিটি না থাকে আমরা কি করবো, সেখানে আমরা দিয়ে দেবো 10 কত লাখ টাকা আমরা দিয়ে দেবো। কি বলে ফুল পে, কর্মচারী ফুল পে, যে কর্মচারী মারা যায় ওরা ফুল পে পাবে আপ টু 60 ইয়ার্স, আপ টু 60 ইয়ার পাবে। আর 60 ইয়ার পরে আবার পেনশন পাবে, তো এটা বেনিফিট হবে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয়নি, কর্মচারীদের সাথে প্রতারণা করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বললেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। মঙ্গলবার রাজ্য বিধানসভার উল্লেখ পর্বে 7ম বেতন কমিশন প্রদান নিয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চান তিনি। ভোটের আগে 7ম বেতন কমিশন হুবহু কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করেনি বলে অভিযোগ করেন বাদলবাবু। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বিগত সরকার ঋণের বোঝা চাপিয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সরকার কর্মচারীদের প্রত্যাশা পূরণ করার উদ্যোগ নিয়েছে বলে জানান। আগামী দিনে কর্মচারীদের আরও দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। উপমুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী বেঞ্চ। বিরোধী সদস্যরা রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মচারী বঞ্চনার অভিযোগ এনে সরব হয়। আলোচনার দাবি জানালে উপাধ্যক্ষ অনুমতি না দেওয়ায় বিরোধী বেঞ্চ ওয়াকআউট করে। পরে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে উপাধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন। কর্মচারীদের সাথে প্রতারণার অভিযোগ করেন তিনি। আজকে আমরা যেটা জানতে চেয়েছিলাম, এই যে প্রধানমন্ত্রী, তারপরে জাতীয় সভাপতি এবং এই যে আসামে হিম্মত বিশ্ব শর্মা, তার বক্তব্য তারা কি বলেছিল নির্বাচনের আগে,
সেটা আপনাদের শোনানো হতো। আজকে আমরা বলছি যে 7 পে কমিশন তারা যেটা বলছে 2.75 দিয়া 57 দিয়া এটা তারা করে ফেলছে। তো এই প্রসঙ্গে আমরা পরিষ্কার জানতে চাইছিলাম যে 7 কমিশনের যে বিষয়গুলি ছিল, প্রথমত ছিল 1/1 থেকে এটাকে কার্যকরী করা হবে। তো কার্যকরী করা হলো মানে 1/10/18 থেকে প্রথম বঞ্চন হচ্ছে এখানে। দ্বিতীয় হচ্ছে এটা এমন একটা সময় মানে করা হয়েছে, হিসাব যেটা করা হয়েছে, তারা যেটা বলছে যে ক্লাস মানে PB1 বানাবো, যেটা পরে বলবেন হ্যান্ডবিল যেটা বের করেছিল তাদের, তো বলছে 7 পে কমিশন তো মানে গ্রুপ ডি রাখেনি মানে তাদের সুপারিশের মধ্যে, কিন্তু আমরা রেখেছি, তারা বাধ্য হয়েছে। এই কারণে 7 পে কমিশন যতটুকু সম্ভব আমরা কার্যকরী করেছি, এবং এটা আমরা সবাই জানেন। আমরা 2.25 ফিক্সেশনের ক্ষেত্রে আমরা তখন দিয়েছি, আমরা বলেছি বাকিটা দেওয়ার মতন সামর্থ্য আমাদের কাছে নেই। কিন্তু PB1 এটা ঠিক যে এটা 7 পে কমিশনের নাই, হ্যাঁ, PB1 তারা তুলে দিয়েছে, মানে গ্রুপটি মানে গভর্নমেন্ট ইউনিয়ন তুলে দিয়েছে। যেহেতু PB1 আমরা রেখেছি, বার্মা কমিটি যখন বিচার বিবেচনা করছেন এই PB1 বাদ দেওয়ার পক্ষে কোনো সুযোগ ছিল না, তারা বাধ্য হয়েছে এটাকে রাখার জন্য। তো মিনিমাম ওয়েজ যেটা তারা করবেন বলেছিলেন 18,000, সেই 18,000 টাকা তারা কিন্তু করেন, তাদের করেছেন সর্বোচ্চ 16,000 এই PB1। এই প্রথমত এই যারা প্রথম শুরু, সারা দেশ 18,000 ন্যূনতম মজুরি করার জন্য ট্রেড ইউনিয়নগুলিও তারা ধর্মঘটে যাচ্ছে, এবং সমগ্র অংশের মানুষের দাবি এই 18,000 করা, সেই 18,000 তারা ভোটে নেই চাই দিয়েছে। তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কেল মানে তারা পাচ্ছে এই 2.57 ফিক্সেশন ধরে, আমাদের অনেকগুলি স্কেলের ক্ষেত্রে এটা বৈষম্য করা হয়েছে। প্রথমত হচ্ছে PB1 যারা আছে মানে ইয়েতে তাদের 3টে স্ল্যাব আছে। এটা আমাদের সময় ছিল প্রথম এন্ট্রি পয়েন্টে ঢুকলে পরে, তারপরে 2টা তার আপগ্রেডেশন আছে, সেজন্য 3টা লেভেল করেছে। 3টা লেভেলের ক্ষেত্রে তারা যে ফিক্সেশনটা করেছে সেখানে দেখা যাচ্ছে মানে এখন যা দিচ্ছে তাতে একটাতে দাঁড়াচ্ছে মানে লাস্ট যেটা 2.51, মানে উপরে যেটা আছে, নিচে যেটা আছে 2.40, আর এখানে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে 2.45, তার মানে 240 245 পয়েন্ট, মানে 2.45 আর 2.57 কিন্তু PB1 এর এই গ্রুপ ডি কর্মচারীর ক্ষেত্রে ফিক্সেশনে কিন্তু এটা ধরা হয়। মানে এটা খেলাপ, প্রতারণা, এবং ত্রিপুরা কর্মচারী সমাজের প্রতি তারা প্রচন্ড রকমের বিশ্বাসঘাতকতা করেছে। এখন নানাভাবে সেখানে বলার চেষ্টা করেছে, এই যে পালন তারা করছেন না, করবেন না, আজকে আলোচনার মধ্যে দিয়ে সেটা এখানে উদ্ঘাটিত হয়েছে। সবচেয়ে খারাপ লেগেছে এই যে উপাধ্যক্ষ, হ্যাঁ, আকার ইঙ্গিতে স্পিকারকে চেয়ার থেকে তুলে নেওয়া হয়ে গেছে, আমরা যা সবার মধ্যে ছিল, তারপরে নিয়ে বসানো হয়েছে। হ্যাঁ, তিনি যে অ্যাটিটিউড দেখালেন আজকে, আমরা যখন বিরোধী বলছি যে আমাদের তো বলার সুযোগ দেননি, গুরুত্বপূর্ণ ইস্যু, তিনি যেরকম করেছেন এটা কোনো সময় আশাপ্রদ না। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।
আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের উদ্যোগে মঙ্গলবার রাজ্যের বেকারদের কর্মসংস্থান ও রেল যাত্রীদের 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশন প্রদান করা হয়। এর নেতৃত্বে ছিলেন সংঘের সাধারণ সম্পাদক ব্যোমকেশ চৌধুরী। ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের উদ্যোগে মঙ্গলবার গণ ডেপুটেশন প্রদান করা হলো আগরতলা রেল স্টেশনের ম্যানেজারের নিকট। এই দিন মূলত রাজ্যের বেকারদের কর্মসংস্থান ও রেল যাত্রীদের স্বার্থে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন প্রদান করা হয়। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের কর্মী সমর্থকরা প্রথমে আগরতলা রেল স্টেশনে সমবেত হয়। সেখান থেকে সকলে স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে এই ডেপুটেশন প্রদান করে। নেতৃত্বে ছিলেন ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের সাধারণ সম্পাদক ব্যোমকেশ চৌধুরী। তিনি এই ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান। ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘর তরফ থেকে, যেটা বিএমএস এর দ্বারা অনুমোদিত আমরা সংগঠন, সংঘের দ্বারা পরিচালিত, সংঘের আদর্শে আমরা বিশ্বাস করি। আমরা সারা ত্রিপুরা রাজ্যের যে রেল যাত্রী আছে তাদের যে অব্যবস্থা বা সমস্যার সম্মুখীন হচ্ছে সেইগুলিকে নিরসনের জন্য আমরা স্টেশন ম্যানেজারের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি 15 দফা দাবি। এই দাবিগুলোর মধ্যে বিশেষ করে হলো আপনার পেন্টিকার, এসকেলেটার, পানীয় জল, স্যানিটেশন ভালো করার জন্য, এবং টিকিট কাউন্টার সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনারের জন্য একটা, এবং হ্যান্ডিক্রাফটসের জন্য আলাদা কাউন্টার করার জন্য। উনি এখন আশ্বাস দিচ্ছেন যে কিছু কিছু হয়তো ওনারা করে দেবেন, আর বেশিরভাগই এটা বোর্ডের মধ্যে পাঠিয়ে দেবেন। বোর্ড যা ডিসিশন নেবে তাই আমাদেরকে 15 দিনের মধ্যে জানাবেন। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতি চলছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এমনটাই অভিযোগ করলেন স্বদলীয় বিধায়ক রতন চক্রবর্তী। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বিভিন্ন পঞ্চায়েতে প্রশাসনিক জটিলতা চলছে বলে বিধায়ক রতন চক্রবর্তী মঙ্গলবার রাজ্য বিধানসভায় অভিযোগ করেন। স্পেশাল টিম গঠন করে তদন্ত করার দাবি করেন তিনি। গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি প্রকৃত বিপিএল চিহ্নিত করে তাদের হাতে কার্ড তুলে দেওয়ার দাবি করেন বিধায়ক রতন চক্রবর্তী। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও তদন্ত করার আশ্বাস দিয়েছেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের যে সমস্ত হাসপাতালে অপারেশন থিয়েটার নেই সেগুলোতে অতি সত্বর আইসিইউ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের উত্তরে একথা বললেন তিনি। রাজ্যে যেসব হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটার রয়েছে সেগুলোতে আইসিইউ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি বলেন, রাজ্যে এখন চিকিৎসক স্বল্পতা থাকায় বিভিন্ন মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো চালু করা যাচ্ছে না।
তবে শীঘ্রই চিকিৎসক স্বল্পতা দূর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, চিকিৎসক স্বল্পতা দূর করতে টিপিএসসির মাধ্যমে চিকিৎসক নিয়োগ করছে রাজ্য সরকার। আমরা তো চাইলে সবগুলো সাবমিশন হসপিটালে এই সুবিধাটা চালু হোক। তো ম্যানুয়াল আমাদের ম্যান পাওয়ারটা জোগাড় হবে, আমরা নিশ্চিত এ ব্যাপারে আরেকটু প্রশ্ন করতে মাননীয় বিধায়ক সিংহাসন সভাপতি যে প্রশ্নটা করলেন, এটা ঠিক একটা পিএসসি চালাতে গেলে মিনিমাম 2 জন মেডিকেল অফিসারকে আমাদের দিতে হয়। আমাদের এই মুহূর্তে আপনি জানেন, সবাই জানেন আমাদের মেডিকেল অফিসারদের ঘাটতি রয়েছে অ্যাপার্ট ফ্রম আদার স্টাফস। তো কিছু আমরা ইতিমধ্যে আমাদের কিছু টিপিএসসির মাধ্যমে কিছু নেওয়া হয়েছে, আরো কিছু নেওয়া হবে। যখন যে ম্যান পাওয়ারটা আমরা মিটিয়ে দিতে পারবো, তখন আমরা এই সমস্ত জায়গায় যাতে যে উদ্দেশ্যে টিপিএসসি গুলো খোলা হবে সেই উদ্দেশ্যটা পুরো হতে পারে নিশ্চিত আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 4 বছরের মধ্যে রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে একথা বললেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজ্ঞানসম্মত উপায়ে কোল্ড স্টোরেজ নির্মাণ ও কৃষির সাথে জলসেচের সম্পর্ক গড়ে তুলতে মহকুমা ভিত্তিক সমন্বয় কমিটি গড়ে তোলার উপর গুরুত্ব দিলেন বিধায়ক শঙ্কর রায়। রাজ্য বিধানসভা অধিবেশনে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে শ্রী রায় আগামী 4 বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে কিনা সন্দেহ প্রকাশ করেন। কৃষকরা যাতে সঠিক সময়ে বীজ, সার, কীটনাশক পেতে পারেন তার ব্যবস্থা করার দাবি করেন তিনি। কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2022 সনের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা হবে। তো আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন এখনো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি, কিন্তু প্রচেষ্টা চলছে। সালের মধ্যে সারা ভারতবর্ষে কৃষকদের তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সারা অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে আমাদের রাজ্য সেই কারণে আমাদের দপ্তর কাজ করছে। মানে সদস্য যেমন বলেছেন, আমরা বলেছি যে আমরা নির্দিষ্ট কোনো একটা নিয়ে কিন্তু এটা চলছে। যেমন আমাদের মানে সদস্য অনুভূতির জন্য বলছি যে আমরা টোটাল যেমন বর্তমান অবস্থা যাচ্ছিল এবং এর সঙ্গে আমরা কি করছি, আমি একটু বলেছিলাম যে কি কি উদ্যোগ আমাদের নিয়েছে যে কৃষকদের যাতে মুনাফা দ্বিগুণ করা যায়, তাদের কাছে পৌঁছা যায়, সেই দিকে কৃষকদের অযথা সময় নষ্ট করে না করে তাদের কাছে দপ্তর যাবে, দপ্তর পরামর্শ তাদেরকে পরামর্শ দেবে। এই সমস্ত কারণে সে সমস্ত আমাদের বিভিন্ন কৃষি কল্যাণ কেন্দ্র যেগুলো আমরা করেছি এবং কৃষি বিজ্ঞানীদের সেখানে গিয়ে প্রত্যেকটা স্পটে গিয়ে মাঠের মধ্যে গিয়ে তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাদের অবস্থাগুলো জেনে কি করে তাদেরকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়, সময়ে সার দেওয়া, সময়ে বীজ দেওয়া এবং সেই সঙ্গে কীটনাশক যে কোনো পোকার উপদ্রবে ফসল করতে সেগুলো সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ঢাকের বাজনায় সকলের মন জয় করে 6 বছরের ছোট্ট শিশু কুশল দাস। এমনই এক প্রতিভার খোঁজ পাওয়া গেল নদিয়ার তেহট্ট থানার খাসপুর গ্রামে। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। গ্রামে লুকিয়ে প্রতিভা, এমনই এক প্রতিভার খোঁজ পাওয়া গেল নদিয়ার তেহট্ট থানার খাসপুর গ্রামের ছোট্ট শিশু কুশল দাসের। বয়স 5 বছর 7 মাস। ঢাকের বাজনার বিভিন্ন বোল সকলের মন জয় করে নিয়েছে। সে এখন গ্রামের সকলের প্রিয় পাত্র। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিত্য যাতায়াত, এর ফলে পড়াশোনায় হাতে খড়ি। গত 6 মাস থেকে গ্রামের খাসপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছে। বয়স না হওয়ার কারণে এখনো স্কুলের খাতায় তার নাম নথিভুক্ত হয়নি।
ঢাকের বাজনার সাথে পড়াশোনায় মনোযোগী কুশলের মা তারামণি দাস বলেন, আমার 2 ছেলের মধ্যে ও ছোট। স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে। ছোটবেলা থেকেই বাজনার দিকে ওর একটা ঝোঁক ছিল। হাতের কাছে থালা, ঘটি, বাটি যাই পেত সেটা ধরে সে বাজাতে শুরু করত। তাই ওর বাজনার আগ্রহ দেখে গ্রামের মেলা থেকে একটি ঢাক কিনে দেয়। তখন তার বয়স মাত্র 2 বছর হবে। সবে হাঁটতে শুরু করেছে। মেলা থেকে কিনে দেওয়া ঢাকটি ছিল তার নিত্য সঙ্গী। ওটাই ছিল তার ধ্যান জ্ঞান। গ্রামের রাস্তা দিয়ে কোনো ব্যান্ড পার্টি কিংবা বিসর্জনে যে কোনো ধরনের বাজনা শুনতে পেলে বাড়িতে বসে সেই বলেই মেলা থেকে কিনে দেওয়া ঢাকটি সুন্দর পরিষ্কারভাবে বোল তুলে বাজাতো। ও কোনোদিন কারো কাছে প্রশিক্ষণ নেয়নি। আমার শ্বশুর বাড়িতে কোনো বাদ্যযন্ত্র কিংবা কোনো বাজনা দলের সাথে কেউই যুক্ত নয়। তবে হ্যাঁ, ধর্মদার বহির্গাছিতে আমার বাবার বাড়ির পেশা ঢাক বাজানো। হয়তো জিনগত কারণে ওর দাদুর বাড়ির সমস্ত গুণ ওর মধ্যে আছে। যেহেতু আমার বাবার বাড়ির ঢাক তৈরির ব্যবসা রয়েছে, তাই এ বাজনার কথা শুনে আমার বাবা তার নাতি কুশলকে একটি ঢাক বানিয়ে দেন। সময় পেলেই ঢাক বাজিয়ে বিভিন্ন ধরনের বোল তুলে কুশল। এই বাচ্চা ছোট থেকেই বই, টিন, থাল এরকম করে, আবার হাঁড়ি, ওই যে মিষ্টি দইয়ের হাঁড়িগুলো থাকে না, ওই হাঁড়িতে আবার চিক বেঁধে বাজনা করে বেড়াতো। হ্যাঁ, ওরকম করে রাস্তায় রাস্তায় বাজি বেড়াতো। সবারই ভালো লাগে। ছোট বাচ্চা কোনো মন্দিরে হোক, কোনো ইতে হোক, বাজনা হলে, ঠাকুর হলে ওরা বাজাতো। বাচ্চা ছুটে চলে যেত। কোনো বাজনা আসলে পিছন পিছন দৌড়াতো বাজনা করতে। এই আর আপনার কি মনে করছেন বাচ্চাটার প্রতি? আমি মনে করছি বাচ্চাটা বড় হবে, ওর অভিজ্ঞতাটা বেশি, ওর মানসিক অভিজ্ঞতাটা খুবই ভালো, বড় হোক। ছোট ছেলে আমার, বড় ছেলে 1-এ পড়ে। ওরা 2 ভাই। আর ছোট ছেলে ছোট থেকেই বাজনা বাজানোর দিকে ওর মনটা বেশি ছিল। ছোট থেকে ওকে ঢোল, কোথায় টিন বাজাতো, মেলা থেকে ঢোল কিনে দিলে সেগুলো বাজাতো। পরে আমার বাবাও ওই ঢাকটা তৈরিও করে, বাজায়। ওখান থেকে ও দাদুর সঙ্গে চেয়ে একটা ঢোলও নিয়েছে। দিয়ে ওই ঢোল এখন ও যেখানেই যায় ওই বাজনা বাজায়। আবার কোথাও যদি পূজা মণ্ডপে যদি কাউকে সাথ পায়, বাড়িতে কেউ না জানতেই ও ঢোল নিয়েই বেরিয়ে পড়ে, সেখানেও ও বাজনা বাজায়। তারপর বাড়িও আসে, আবার ওইটা নিয়েই ওর খুব ইচ্ছা, ও ঢোল বাজাতে যাবে। আমাকে বলে, মা আমাকে এখন থেকেই বাজনার ভিতরে দিয়ে দাও, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই, তাই পারি না। তা আমি চেষ্টা করবো যে আমার ছেলে পাশে যদি কেউ দাঁড়াতে হতো, যদি কেউ সাহায্য করতো, তাহলে হয়তো আমার ছেলে আরও ভালো বাজনা বাজাতে পারবে। ভবিষ্যতে ওর বাজনাটা নিয়েই ও থাকতে চাই, আমরাও সেটা চাই। আপনার নাম? আমার নাম তারামণি দাস। আপনার স্বামী কি করে? আমার স্বামী বাড়ির বাইরে থাকে, মানে দিন মুনিশের মতোই ইনকাম করে। আর্থিক অবস্থা তেমন আমাদের ভালো না। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।